আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের রিভিশন নিব, বিশেষ করে নূর নলদের সারা জীবন আর মহাজাগতিক কিউরেটর থেকে প্রতি বছর যে ধরনের সৃজনশীল আসে সেগুলো কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় তা মন দিয়ে বোঝাবো। আরিশান মৃধা পড়ানোর ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। উনি যখন কথা বলেন, ওনার গলার টোন, ওনার হাতের জেস্চার সব কিছুতেই একটা কড়া শিক্ষকের ভাব চলে আসে। অরি লক্ষ্মী মেয়ের মতো খাতা কলম নিয়ে বাবার প্রতিটি নির্দেশ নোট করতে লাগলো। ওর বাবা যেভাবে জটিল বিষয়গুলোকে সহজ করে বোঝাচ্ছেন, তাতে অরির পড়াটা আরো সহজ হয়ে যাচ্ছিল। কিন্তু বিপত্তি বাঁধলো জেবাকে নিয়ে। জেবা প্রথম 5 মিনিট খুব মনোযোগ দিলেও এখন সে খাতার পাতায় অনবরত কলম দিয়ে হিজিবিজি কাটছে। পড়াতে পড়াতে আরিশান মৃধা পুরোপুরি ডুবে গেলেন। উনি একটা কঠিন উদ্দীপকের ব্যাখ্যা দিচ্ছিলেন। দেখো, এখানে কবিচের শোষণের বিরুদ্ধে নুরুল দিনের ডাকটাকে ফুটিয়ে তুলেছেন, তার সাথে সাম্যবাদী চেতনার একটা গভীর মিল আছে। অরি মন দিয়ে শুনছে, কিন্তু যেবার মন তখন সাম্যবাদ ছেড়ে সম্পূর্ণ অন্য ট্র্যাকে চলে গেছে। ওনার এত কাছের দূরত্বে বসে যেবা হঠাৎ করে আরিশান মৃধাকে এক নতুন দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে শুরু করলো। ওনার পরনে সেই সাদা শার্টের কলার, ওনার সুঠাম চওড়া কাঁধ আর ওনার সেই নিখুঁত ড্রেম করা দাড়ি। যেবা হাতের কলমটা দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে ওনার দাড়ির দিকে তাকিয়ে রইল। ও মনে মনে গুনতে শুরু করলো। 1 2 3 4। বাপ্পা, আঙ্কেলের দাড়ির শেপটা কিন্তু দারুণ। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী না হয়ে উনি যদি নায়ক হতেন, তবে তো টলিউড বলিউড কাঁপিয়ে দিতেন। দাড়ি গোনা শেষ করে যেবা নজর গেল আরিশান মৃধার মাথা চুলে। ওনার ঘন কালো চুলের মাঝে কিছু কিছু পাকা চুল রূপলি সুতোর মতো জল করছে। যেবা একদম অবশ মস্তিষ্কে পরীক্ষার পড়া সম্পূর্ণ ভুলে গিয়ে ওনার মাথার পাকা চুল গুনতে শুরু করলো। ও ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে আওড়াতে লাগলো। 5 10 15। ওই যে পাশের একটা 17। বাম পাশে এক গুচ্ছ। উফ, আঙ্কেলের মাথায় ঠিক বাম পাশে 134টা পাকা চুল আছে। কিন্তু এই পাকা চুলেও ওনাকে যা হ্যান্ডসাম লাগছে না। পড়াতে পড়াতে আরিশান মৃধার গলা কিছুটা শুকিয়ে এসেছিল। উনি টেবিলের উপর রাখা নিজের কফির মগটার দিকে না তাকিয়ে হাত বাড়ালেন, কিন্তু ওনার কফির মগের ঠিক পাশে জেবা নিজের কফির মগটা রেখেছিল। আরিশান মৃধা ভুলবশত জেবার কফির মগটা তুলে নিলেন এবং বইয়ের পাতার দিকে তাকিয়ে থেকে এক চুমুক দিলেন। জেবার দৃশ্যটা দেখেও কিছু বলল না। ও স্রেফ চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইল। আরিশান মৃধা তখন লাল সালে উপন্যাসের মূল ভাব বোঝাচ্ছেন। উনি নিজের ডান হাতটা দিয়ে মাথার চুলগুলো পেছনের দিকে সরালেন এবং একটু ঝুঁকে পড়ে অরির খাতার উপর একটা পয়েন্ট লিখে দিতে লাগলেন। উনি যখন ঝুঁকে পড়লেন, ওনার মাথার তালু ঠিক মাঝখানটা যেবার একদম চোখের সামনে চলে এলো। যেবা কলম কামড়ানো বন্ধ করে ওনার মাথার ঠিক মাঝখানটায় তাকালো। লাইটের কড়া আলোয় ও দেখলো ওনার ধবধবে সাদা শার্টের ঠিক ওপরে ওনার ঘন চুলের মাঝে কালো মতন গোল একটা জিনিস চকচক করছে। যেবার মগজে তখন পরীক্ষার কোনো পড়া নেই, বাংলার কোনো উদ্দীপক নেই। ওনার মাথায় ওই কালো গোল জিনিসটা দেখে যেবার ব্যাকগ্রাউন্ডের চিরচেনা বাঙালি মেয়েলি স্বভাবটা জেগে উঠল। ওর মনে হলো মাথায় ওটা অত বড় সাইজের একটা জ্যান্ত উকুন বসে আছে। এত বড় ভিআইপি মানুষের মাথায় উকুন, এটা তো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই উকুন যদি ওনার মাথায় কামড়ায়, তবে তো ওনার মেজাজ খারাপ হবে, আর ওনার মেজাজ খারাপ হলে পুরো দেশের 12টা বাজবে। না, দেশের নাগরিক হিসাবে এই উকুনটা ধ্বংস করা যেবার পরম দায়িত্ব। যেবা তখন সম্পূর্ণ সম্মোহিতের মতো হয়ে গেছে। ও ভুলে গেছে ও কার সামনে বসে আছে। ভুলে গেছে যে ওনার একটা ধমকে ওর কলিজা শুকিয়ে যায়। ও স্রেফ ওনার মাথার সেই উকুনটাকে ধরার জন্য নিজের আসন থেকে কিছুটা ঝুঁকে পড়ল। আরিশান মৃধা তখনও মন দিয়ে লিখছেন। আদ্রিজা, এই পয়েন্টটা কালকে ইনক্লুড করবে। ঠিক তখনই যেবার 1 সেকেন্ডও সময় নষ্ট না করে নিজের ডান হাতটা বাড়িয়ে শটান আরিশান মৃধার মাথার চুলগুলো খপ করে ধরে ফেলল। ও ওনার চুলের মুঠিটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অন্য হাতে 2 নখ দিয়ে সেই কালো জিনিসটাকে নিশানা করলো। ও ভাবলো এটা কি নখের চাপে এক্ষুনি কট করে ফুটিয়ে মারবে। যেবা ওনার চুলের মাঝখানে সে কালো অংশটাতে নিজের 2 নখ দিয়ে সজোরে একটা তীব্র চিমটি কাটলো। ওরে বাবারে, উকুন পাইছি।
জেবা জয়ের উল্লাসে চিৎকার করে উঠতে চাইলো, কিন্তু চিমটিটা কাটার সাথে সাথে জেবা বুঝতে পারলো জিনিসটা মোটেও নরম বা জ্যান্ত কোনো পোকা নয়। ওটা ওনার চামড়ার সাথে শক্তভাবে লেগে থাকা একটা জিনিস। আর ও যেভাবে সজোরে নখ দিয়ে চিমটি কেটে টেনে ধরেছে, তাতে আরিশান মৃধার মাথার চামড়া প্রায় উঠে আসার দশা হলো। আহ! স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধা ব্যথার চোটে এক তীব্র চিৎকার দিয়ে উঠলেন। ওনার মতো একজন গম্ভীর আর শক্তিশালী মানুষ জীবনে কখনো এমন অতর্কিত আক্রমণের শিকার হয়নি। উনি ব্যথায় চোখ মুখ কুঁচকে ঝটকা মেরে জেবার হাত থেকে নিজের মাথাটা মুক্ত করে নিলেন। পুরো স্টাডি রুমে যেন এক মুহূর্তের জন্য থান্ডার স্টর্ম বয়ে গেল। অরি খাতা থেকে চোখ তুলে যা দেখলো তাতে ওর হাতের দামি জেল পেনটা মেঝেতে পড়ে গেল। ও হাঁ করে চোখ দুটো চড়ক গাছ করে জেবার দিকে তাকিয়ে রইল। জেবা তখনও নিজের দুই নখের দিকে তাকিয়ে আছে। ও দেখলো ওনার চুলে কোনো উকুন নেই, বরং ওনার মাথার তালু ঠিক মাঝখানে একটা বেশ বড় সড়ো কুচকুচে কালো রঙের তিল শোভা পাচ্ছে। জেবা আসলে ওনার সেই জন্মগত কালো তিলটাকে এতক্ষণ জ্যান্ত উকুন ভেবে সজোরে চিমটে কেটে উপড়ে ফেলার চেষ্টা করছিল। জেবা, আরিশান মৃধা নিজের মাথার তালুতে হাত দিয়ে ব্যথায় ফিসফিসিয়ে উঠলেন। ওনার ফর্সা কপালটা মুহূর্তের মধ্যে রাগে আর ব্যথায় লাল হয়ে উঠেছে। ওনার চোখের মণিতে যে তীব্র রাগ আর বিস্ময় ফুটে উঠল, তা দেখে মনে হচ্ছিল উনি এক্ষুনি পুরো ঘরের ওপর কারফিউ জারি করে দেবেন। জেবা ততক্ষণে বুঝতে পেরেছে ও কি ভয়াবহ ঐতিহাসিক ভুলটা করে ফেলেছে। ওনার সেই অগ্নির দৃষ্টির সামনে পড়তেই জেবার হাতের নখ দুটো কাঁপতে লাগলো। ওর ভেতরে সেই উকুন শিকারের বীরত্ব এক সেকেন্ডে কর্পূরের মতো উবে গেল। ও দুই হাত জোর করে চেয়ার থেকে 3 ফুট পিছিয়ে গেল। আঙ্কেল, আই এম সো সরি। আমি আমি সত্যি ওটাকে করে ভেবেছিলাম। অত বড় কালো তিল যে ওখানটাতে লুকিয়ে থাকতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। প্লিজ আঙ্কেল, আমাকে এনকাউন্টার করবেন না। জেবা ভয় কাঁপতে কাঁপতে এক নাগাড়ে বলতে লাগলো। ওর মুখের রং তখন পুরোপুরি সাদা হয়ে গেছে। অরি এতক্ষণ স্তব্ধ হয়ে থাকলেও এবার আর নিজের হাসি চেপে রাখতে পারল না। দৃশ্যটা এতটাই হাস্যকর আর অবাস্তব ছিল যে অরি নিজের মুখে হাত চেপে সোফায় প্রায় লুটিয়ে পড়ল। ও হাসতে হাসতে কাঁদছিল, কিন্তু বাবার রাগী চেহারার দিকে তাকিয়ে ওর হাসির শব্দটা বাইরে বের হতে দিচ্ছিল না। আরিশান মৃধা নিজের মাথাটা ডলতে ডলতে অত্যন্ত তীব্র ও গম্ভীর দৃষ্টিতে জেবার দিকে তাকিয়ে রইলেন। ওনার সাদা শার্টের কলারটা রাগে কিছুটা কাঁপছিল। উনি ওনার দীর্ঘ জীবনে অনেক বড় বড় অপরাধী, সন্ত্রাসী আর রাজনৈতিক চক্রান্তের মুখোমুখি হয়েছেন, কিন্তু পড়ানোর টেবিলে বসে নিজের বন্ধুর মেয়ের হাতে এভাবে উকুন সন্দেহের চিমটি খাবেন, এটা ওনার কল্পনারও অতীত ছিল। যেবার মনে হলো ও এক্ষুনি মাটিতে মিশে যাবে। আমি এখানে পরীক্ষায় গুরুত্বপূর্ণ সেশন দিচ্ছি, আর তুমি আমার মাথায় উকুন খুঁজছো? তোমার মনোযোগ কোথায় জেবা? এই তোমার পড়াশোনার সিরিয়াসনেস? ভুল হয়ে গেছে আঙ্কেল। আর কোনোদিন আপনার চুলের দিকে তাকাবো না, সত্যি বলছি। জেবা কান ধরে উঠবস করার মতো ভঙ্গিতে বলল। আরিশান মৃধা ওনার ডায়েরিটা সশব্দে বন্ধ করলেন। ওনার মাথার ব্যথাটা তখনও কমেনি। উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং ওনার সেই জাঁকজমকপূর্ণ গম্ভীর অবয়ব নিয়ে জেবার সামনে এসে দাঁড়ালেন। জেবা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ভাবলো আজ হয়তো ওকে আজরাইলের কাছে যেতেই হবে, কিন্তু আরিশান মৃধা ওনার ব্যক্তিত্বের কারণে নিজেকে পুরোপুরি কন্ট্রোল করলেন। উনি জেবাকে আর কিছু না বলে অরির দিকে তাকিয়ে বললেন, আদ্রিজা, তোমার এই ফ্রেন্ডকে নিয়ে আমি আর এক মুহূর্ত বসতে পারছি না। ওর পরীক্ষাছে আমার মাথা নিরাপত্তা বেশি জরুরি। তোমরা নিজেরা বাকি অংশটুকু রিভিশন করো। আর জেবা, কালকের পরীক্ষায় যদি তোমার খাতার চেয়ে মাথায় বুদ্ধি বেশি চলে, তবে সোলাইমানকে বলে আমি তোমার সোজা গ্রামে পাঠিয়ে দেবো চাষাবাদ করার জন্য। উনি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালেন না। নিজের সাদা শার্টের হাতাটা ঠিক করতে করতে অত্যন্ত দ্রুত ও গম্ভীর পায়ে স্টাডি রুম থেকে বেরিয়ে গেলেন। উনি চলে যেতেই জেবা মেঝেতে ধাপ করে বসে পড়ল এবং নিজে